মাননীয় স্পিকার, আমাদের যিনি অর্থমন্ত্রী উনি একজন অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন। আমাদের যিনি অর্থমন্ত্রী তিনি শ্রেষ্ঠ অর্থমন্ত্রীর খেতাব পেয়েছেন এবং উনি সাধারণ অবস্থা থেকে অত্যন্ত বড় শিল্পপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন। সুতরাং তিনি অর্থনীতি বোঝেন না এটা পাগলেও বিশ্বাস করবে না। তাহলে সমস্যাটা কোথায় মাননীয় স্পিকার? সমস্যাটা হচ্ছে যদি ওনার সদিচ্ছা থাকতো তাহলে আজকে দেশের অর্থনীতির অবস্থা এখানে দাঁড়ায় না। বছরে ৭৬,০০০ কোটি টাকা পাচার হয়ে যায় মাননীয় স্পিকার। এই ব্যাপারে অর্থমন্ত্রী কি ব্যবস্থা নিয়েছেন এটা আমরা জানতে চাই। আমাদের শেয়ার বাজার থেকে দফায় দফায় টাকা নাই হয়ে যায় মাননীয় স্পিকার। কেন আমাদের অর্থমন্ত্রী সেই ব্যাপারে এখনো কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই? ২০১০ সালে হয়েছে, এরপরে ২০১৮ সালে আবারও হয়েছে, কিন্তু আজ অবধি আমরা কোনো ব্যবস্থা নিতে দেখি নাই। এটা অত্যন্ত দুঃখজনক মাননীয় স্পিকার। এত মেধাবী আমাদের অর্থমন্ত্রী, কিন্তু কেন তিনি এই ব্যাপারগুলোতে কোনো উদ্যোগ নিচ্ছেন না? আমাদের খেলাপি ঋণ মাননীয় স্পিকার, IMF বলছে যে ২-২.৫ লক্ষ কোটি টাকার উপরে আমাদের খেলাপি ঋণ বা মন্দ ঋণ। মাননীয় স্পিকার, যারা মন্দ ঋণ গ্রহীতা, যাদের মন্দ ঋণের গ্রহণের মাত্রা অনেক উচ্চ, তাদেরকে 2% সুবিধা দিয়ে আবার রিশিডিউল করবার সুবিধা দেয়া হচ্ছে। অথচ যারা ভালো ঋণ গ্রহীতা তাদের জন্য কোনো ইনসেন্টিভ নাই। যারা মন্দ ঋণ গ্রহীতা তারা মন্দ ঋণের পরিমাণ বাড়িয়েই যাচ্ছে, কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সেই দিকে কোনো নজর নেই। এই মন্দ ঋণগুলো যদি তুলবার ব্যবস্থাও তিনি করতেন তাহলেও কিন্তু আজকে এই অবস্থা দাঁড়াতো না। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিন মাননীয় স্পিকার, দুটো কথা বলি। আমাদের বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে আছে মাননীয় স্পিকার। রিজার্ভের নিয়ে গর্ব করা হয়, $34 বিলিয়ন থেকে রিজার্ভ এখন $32 বিলিয়ন নেমে এসছে মাননীয় স্পিকার। সুতরাং অর্থনীতি নিয়ে যে কথা বলা হয় সেই কথাটি খুব সঠিক কথা নয় মাননীয় স্পিকার। আমানতের সুদের হার, মধ্যবিত্ত কিছু টাকা ব্যাংকে রাখে, একেবারেই পাতি মধ্যবিত্ত যারা, সেই অঙ্ক এখন 6%-এ নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। এদিকে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো সেগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। 54টা ইনস্টিটিউটের মধ্যে মাত্র 3টা গ্রিন জোনে আছে বা ভালো করছে, বাকি সবগুলো মাননীয় স্পিকার রেড জোনে আছে। কেন আমাদের এই মেধাবী অর্থমন্ত্রী এই বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছেন না? কেন সাধারণ মধ্যবিত্তের দিকে তার কোনো নজর নাই মাননীয় স্পিকার? আমার খুব জানতে ইচ্ছা করে। উনি তো শুধু ধনী সমাজের জন্য অর্থমন্ত্রী হন নাই, উনি দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ, উনি তো সবার অর্থমন্ত্রী মাননীয় স্পিকার। তাহলে কেন তাদের দিকে ওনার কোনো দৃষ্টি নাই? মাননীয় স্পিকার, যে আইনটি আজকে নিয়ে আসা হয়েছে, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহের তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান বিল। মাননীয় স্পিকার, এটি সম্পূর্ণ একটি কালো আইন। আমি এই আইনটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং যেহেতু আমি আইনটিকে একটি কালো আইন মনে করি, গণবিরোধী আইন মনে করি, সাধারণ মানুষের জনগণের স্বার্থের পরিপন্থী আইন মনে করি, সেহেতু এর দফাবারি সংশোধনী বিলটি আনার যুক্তি হিসেবে দেশে ব্যাপক সামাজিক এবং অবকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে এবং ওইসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করতে এই সকল প্রতিষ্ঠানের তহবিল সরকারি কোষাগারে নিতে হবে। আমি মনে করি স্থায়ী কমিটির সুপারিশকৃত তফসিল শব্দটির জায়গায় তফসিল এবং দু একটি টাইপিং এরর শুদ্ধ করবার চাইতেও অনেক বড় বিষয় হলো এই বিল দেশের অর্থনীতি ভেঙে পড়বার এবং সরকারের ধারাবাহিক লুটপাটের এক প্রতীক। তাই সেই ব্যাপারে কথা বলা অনেক বেশি জরুরি। আমি তাই এই পুরো বিলটিকেই চ্যালেঞ্জ করছি। দেশে জিডিপি প্রবৃদ্ধি বিশাল, মানুষের মাথাপিছু আয় অনেক বেড়েছে বলে সরকার দাবি করে। তাহলে সরকার রাজস্ব থেকেই কেন তার তথাকথিত উন্নয়নের ব্যয় মেটাতে পারছে না? অথচ রাজস্ব আয় হতাশাজনক। এই অর্থবছর প্রথম 6 মাসে রাজস্ব সংগ্রহের লক্ষ্য নির্ধারণ হয়েছিল 40%, অথচ সংগ্রহের প্রবৃদ্ধি হয়েছে মাত্র 4%। এই পদক্ষেপের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে এই প্রতিষ্ঠানগুলো যেগুলো শেয়ার বাজারে তালিকাভুক্ত তাদের শেয়ারের মূল্য পতন হবে, কারণ তাদের FDR তুলে নেবার কারণে তাদের সম্পদ কমে যাবে। এটা সেই সব শেয়ার মালিকদের সাথেও প্রতারণা যারা এই প্রতিষ্ঠানগুলোর এই পরিমাণ সম্পদ দেখে শেয়ার কিনেছিল। এছাড়াও ব্যাংকগুলোতে FDR করবার ফলে বেসরকারি খাতে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত তহবিলও থাকবে না। টাকা পাচার, মন্দ ঋণের কারণে ব্যাংকগুলোতে চলছে তারল্য সংকট, ঋণের হার, সুদের হার কমে আসার মানুষ ব্যাংক থেকে আমানতের টাকা তুলে নিচ্ছে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট ধ্বংসের দ্বারপ্রান্তে, শেয়ার মার্কেটগুলো লুটেরাদের দখলে। ব্যাংক, নন ফিনান্সিয়াল ইনস্টিটিউট, শেয়ার বাজার সব লুটের পরে এখন সরকারের চোখ গেছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দিকে। দশকের পর দশক ধরে এই প্রতিষ্ঠানগুলোর 2,12,000 কোটি টাকা জমেছে।
আপৎকালীন ফান্ড হিসেবে এই টাকা থাকতেই পারত, কিন্তু সরকার এখন এটাকেও নয়-ছয় করতে নেমেছে। আয় নেই, বেসরকারি বিনিয়োগ বন্ধ, ফরেন রিজার্ভ কমছে, কিন্তু একটার পর একটা প্রকল্প হাতে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে প্রকল্পের নামে সীমাহীন লুটপাট চালানো। যেহেতু রাজস্ব আয় কমে গেছে, এর মধ্যেই ব্যাংকে বিরাট অঙ্কের ঋণ করেছে সরকার, সেহেতু অর্থের নতুন উৎস হিসেবে এই প্রতিষ্ঠানগুলোর জমানো অর্থের দিকে সরকারের নজর পড়েছে, এটা একেবারেই লুটের কারণে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3, 2 মিনিট। জি মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি এই বিলটি সরাসরি প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। আমি সংসদীয় কমিটির একজন সদস্য হিসাবে এই বিলটি যেদিন সংসদীয় কমিটিতে আলোচনা হয় সেই দিন আমি তীব্রভাবে আপত্তি জানিয়েছি যে একটি কালো আইন তৈরি করা হচ্ছে মাননীয় স্পিকার। তার কারণ এখানে যে সকল 61টি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, এখানে আপনার গবেষণামূলক প্রতিষ্ঠান আছে, এখানে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো একটা নির্ধারিত নির্দিষ্ট আইনের দ্বারা পরিচালিত হচ্ছে, সে আইন পরিবর্তন না করে সরাসরি একটি আইন তৈরি করে আপনি সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে আপনি টাকা প্রত্যাহার করে নেবেন। ওই মিটিংয়ে মাননীয় অর্থ সচিব ছিলেন, উনি বলছেন যে অর্থের দরকার সরকারের। মাননীয় স্পিকার, আমি একটি কথা আপনার এখানে স্মরণ করে বলতে চাই যে আমরা আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আমার ওজন ক্ষমতা বহন করার ক্ষমতা 50 কেজি, আপনি আমার উপর যদি 100 কেজি 200 কেজি চাপিয়ে দেন, আমি তো মাননীয় স্পিকার দাঁড়াতে পারবো না। আজকে আমার দেশের উন্নয়নের দরকার আছে, অর্থের দরকার আছে, কিন্তু আমার সক্ষমতা কতটুকু, আমার অর্থের কতটুকু প্রয়োজন, সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আজকে এইভাবে আপনার প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো থেকে স্বস্বায়ত্ত আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণামূলক প্রতিষ্ঠান থেকে আপনি অর্থ প্রত্যাহার করবেন। এই টাকাগুলো তো ব্যাংকে জমা আছে। সর্বপ্রথম মাননীয় স্পিকার ক্ষতিগ্রস্ত হবে আজকে এই ব্যাংকে থেকে প্রায়, আমাকে সেদিন সচিব অর্থ পরিসংখ্যান দিলেন 2,35,000 কোটি টাকা নাকি জমা আছে। এই টাকা যদি ব্যাংকে থেকে প্রত্যাহার করে না হয়, ব্যাংকগুলো একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে। এর ফলশ্রুতিতে ব্যাংকগুলো একটা মারাত্মক বিশৃঙ্খলা অবস্থা তৈরি হবে। যে কারণে আমি মাননীয় স্পিকার শুধু আজকে যে সমস্ত আইনের দ্বারা আজকে এই সমস্ত প্রতিষ্ঠান থেকে অর্থ প্রত্যাহার করা হবে, মাননীয় স্পিকার আমাকে একটু সময় দিবেন। মাননীয় স্পিকার, এখানে যে কারণে এই প্রতিষ্ঠানগুলো যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে গঠন করা হয়েছে, একটা সুনির্দিষ্ট আইনের কাঠামোতে তৈরি করা হয়েছে, আপনি অর্থ প্রত্যাহার করে নিলেন। এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেবামূলক প্রতিষ্ঠান আছে, যে গবেষণামূলক প্রতিষ্ঠান, যে 1 মিনিট, বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো তাদের যে কর্মক্ষমতা, তাদের যে উদ্যোগ, তাদের যে স্পৃহা, এগুলো সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি আজকে আমাদের ক্ষমতার অতিরিক্ত পরিকল্পনা গ্রহণ এবং এখানে সারা দেশে বড় মেগা প্রজেক্টে ব্যাপক দুর্নীতির কারণে আজকে সরকারের টাকা সংকট। ইতিমধ্যে বাজেটে যে লক্ষ্যমাত্রা ছিল ব্যাংক থেকে ঋণ নিয়ে এই অর্থ বছরের অর্থ বাস্তবায়ন করার, সেটা ইতিমধ্যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা সম্পূর্ণ হয়ে গেছে। আজকে বৈদেশিক সাহায্য হচ্ছে না, বিদেশি বিনিয়োগ নাই, আজকে আমাদের দেশে বেসরকারি বিনিয়োগ নাই, আমরা শেয়ার বাজার ধ্বংস করে ফেলেছি, ব্যাংকগুলো আজকে ক্ষতিগ্রস্ত, দেউলিয়া পর্যায়ে চলে গেছে। এইভাবে যদি মাননীয় স্পিকার এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে অর্থ প্রত্যাহার করা হয়, আমি মনে করি যে এইটি একটি কালো আইন হিসাবে তৈরি হয়ে যাবে এবং এই প্রতিষ্ঠানগুলি, যে 61টি প্রতিষ্ঠানের নাম বলা হয়েছে, তাদের যে কর্মক্ষমতা, তাদের যে উদ্যম, তাদের যে উদ্যোগ, এগুলো সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হবে। আমি এই কারণে এই বিলটিকে প্রত্যাহার করার জন্যে মাননীয় অর্থমন্ত্রীকে আপনার মাধ্যমে বিনীত অনুরোধ জানাবো যে দেশের অর্থনীতিকে যদি সত্যিকার অর্থে সচল রাখতে চান। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, সেটাই আর কি আমাদের যারা বিভিন্ন মিশনে যারা আছে তারা জানতে চেয়েছিল ফরেন অ্যাফেয়ার্স কমিটির কাছ থেকে, তো সেটার প্রেজেন্টেশন আজকে আমরা কোন বিষয়গুলোতে ফোকাস করেছিলাম? এই কারচুপির ইলেকশন, জালিয়াতির ভোট, এই বিষয়গুলোই তাদেরকে তুলে ধরা হয়েছে। তারা তো আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, তারা অনেক সময় জানতে চায় যে ইলেকটোরাল প্রসেসটা কীভাবে সংগঠিত হচ্ছে। তারা আমাদের এখানে বিভিন্ন সময় ডেমোক্রেসির উপর ট্রেনিং দিয়ে থাকে, ইলেকটোরাল প্রসেসের উপর ট্রেনিং দিয়ে থাকে, তো তাদের একটা আগ্রহ থাকে যে একটা এত বড় নির্বাচন হয়ে গেল, সেটা কিভাবে হলো, সেগুলোর ব্যাপারে আমরা আজকে তাদেরকে একটা প্রেজেন্টেশন দিয়েছি। না, আমরা তো টোটালটা এখানে যে বিভিন্ন স্তরে যে কারচুপিটা হয়েছে, ভোট কেন্দ্র দখল করে সেখানে ভোট টিপে দেয়া থেকে শুরু করে একদম ফলাফল যে পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে, সব কিছুই আমরা আমাদের মতো করে তুলে ধরেছি। তবে একটা কথা আমি বলতে চাই যে এগুলা নিয়ে পরে বলবে আমরা অভিযোগ করছি, এই সেই, আমরা কোনো অভিযোগ করছি না। তারা জানতে চেয়েছে, আমরা তাদেরকে জানাচ্ছি। তাদের কাছে অভিযোগ করে তো কোনো লাভ নাই, তো সেটাই আর কি আমি বলছি। কিন্তু জবাবে তারা তো শুনলেন, তারা বাংলাদেশে গণতন্ত্র চায়, ভোটের অধিকার, তারা ঠিকঠাক মতো থাক,
আপনাদের এসব শুনে তারা আসলে কি বললেন? না, তারা পর্যবেক্ষণও করেছে। তারা নির্বাক ছিলেন, তারা খুবই অবাক হয়েছেন যে এইভাবে একটা কারচুপি করে হতে পারে এত বড় একটা নির্বাচনে। এবং 4 স্তরে এখানে ভোট কেন্দ্রগুলো দখল করা হয়েছিল, বাইরে ভিতরে সব জায়গায়, এবং সাংবাদিকদের আহত করা হয়েছে। এটাতে তারা খুব ব্যথিত হয়েছে। তারপরে আমাদের পোলিং এজেন্টদের আহত করা হয়েছে, সেটাতে ওনারা ব্যথিত হয়েছে। আর আমরা বিভিন্নভাবে স্ট্যাটিস্টিক্যালি দেখিয়ে দিয়েছি যে কিভাবে ফলাফল ঘোষণা স্থগিত করে পরবর্তীতে পরিবর্তন করা হয় গভীর রাতে। তো এই জিনিসগুলো তারা শুনেছে, তারা নির্বাক থেকেছে আর কি। ধন্যবাদ।